পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু একটা বেশ বড়সড় চাল দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানে আইএসএফ। তো তাদের এই নতুন কৌশলটা ঠিক কী? চলুন আজকের এই আলোচনায় সেটাই একটু খতিয়ে দেখা যাক। আইএসএফের এই একটা মাত্র কথাই কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এক বড়সড় রাজনৈতিক সংঘাতের মঞ্চ তৈরি করে দিয়েছে। আসুন একটু গভীরে গিয়ে দেখি পরিস্থিতিটা ঠিক কী দাঁড়াচ্ছে। আচ্ছা, এই পুরো ব্যাপারটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে এই একটা সংখ্যাই কিন্তু যথেষ্ট। দেখুন, গত নির্বাচনে যে সংযুক্ত মোর্চা জোট হয়েছিল মানে বামফ্রন্ট, কংগ্রেস আর আইএসএফকে নিয়ে, সেখান থেকে জিতেছিলেন মাত্র একজনই, আর তিনি হলেন আইএসএফের নওশাদ সিদ্দিকী। আর ওই একটিমাত্র জয়, সেটাই যেন এখনকার সমস্যার একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসছে। এর ফলেই বামফ্রন্ট জোটের মধ্যে একটা বড়সড় অচলাবস্থা তৈরি হয়েছে। একদিকে আইএসএফের যুক্তি খুব পরিষ্কার, তারা বলছে তাদের সাংগঠনিক শক্তি আর আগের নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বেশ কিছু আসন তাদের প্রাপ্য। কিন্তু অন্যদিকে ফরওয়ার্ড ব্লকের মতো শরিক দলগুলো এই আসন ভাগাভাগিতে রাজি নয়, যার ফলে পুরো জোটের প্রক্রিয়াটাই আটকে গেছে। জানা যাচ্ছে যে ফরওয়ার্ড ব্লকের এই অবস্থান নিয়ে বেশ কড়া মনোভাব তৈরি হয়েছে। এমনও বলা হচ্ছে যে তারা হয়তো নিজেদের রাজনৈতিক প্রভাবকে একটু বেশি বড় করে দেখছে আর জোটের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাদের কাগজে বাঘ বলেও বর্ণনা করা হচ্ছে। তো এই যে একটা অচলাবস্থা, এর মুখোমুখি হয়ে আইএসএফ কিন্তু চুপচাপ বসে নেই। তারা নিজেদের একটা পাল্টা পরিকল্পনাও তৈরি করে ফেলেছে। দেখুন, এই আসন রাফায় আলোচনার গতিপথটা কিভাবে বদলে গেল। কথা শুরু হয়েছিল ৭৫টা আসন নিয়ে, সেখান থেকে নেমে এলো ৪৩-৪৪-এ, আর এখন প্রস্তাব দেওয়া হচ্ছে মাত্র ৩০ থেকে ৩৫টা আসনের। আর ঠিক এর জবাবেই কিন্তু আইএসএফ পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে তারা ৪৪টা আসনে একাই লড়তে প্রস্তুত। আর এটা কিন্তু শুধু একটা কথার কথা বা হুমকি নয়, এটা আসলে তাদের একটা অনেক বড় লক্ষ্যের অংশ। আইএসএফ নেতৃত্ব বেশ আত্মবিশ্বাসী যে ২০২৬-এ তারা একজন বিধায়ক থেকে বেড়ে ডাবল ডিজিট মানে ১০, ১১ বা তারও বেশি আসনেই জিততে পারবে, আর বিধানসভায় একটা গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে। আইএসএফের এই পরিকল্পনাটা যে কতটা বাস্তবসম্মত তা আরও স্পষ্ট হয়ে যায় যখন আমরা দেখি যে তারা এর মধ্যেই সম্ভাব্য প্রার্থীদের একটা তালিকাও বানিয়ে ফেলেছে। এখানে ৮টা খুব গুরুত্বপূর্ণ কেন্দ্রের একটা তালিকা দেখা যাচ্ছে। এই কেন্দ্রগুলোতে আইএসএফ তাদের বিশ্বস্ত সংগঠক থেকে শুরু করে স্থানীয়ভাবে খুব জনপ্রিয় মুখদের প্রার্থী হিসেবে চিহ্নিত করেছে। আর এটাই কিন্তু তাদের কৌশলটাকে খুব পরিষ্কারভাবে তুলে ধরছে। দেখুন, আইএসএফ আইনজীবী, সমাজকর্মী, অভিজ্ঞ সংগঠক এইরকম বিভিন্ন পেশার মানুষদের বেছে নিচ্ছে। লক্ষ্যটা পরিষ্কার, ভোটারদের একটা বড় অংশের কাছে পৌঁছানো। আর এই পুরো কৌশলের একেবারে কেন্দ্রবিন্দুতে কে আছেন? দলের প্রধান নেতা এবং একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী যে তার নিজের শক্ত ঘাঁটি ভাঙড় থেকেই আবার লড়বেন, এটা তো প্রায় নিশ্চিত। তবে এখানে আসল ব্যাপারটা হলো তিনি শুধু জিততে চান না, তার লক্ষ্য হল আগেরবারের থেকেও দ্বিগুণ ব্যবধানে জিতে শাসক দলকে একটা খুব স্পষ্ট বার্তা দেওয়া। এই সব কিছু মিলিয়ে আমাদের সামনে একটা চূড়ান্ত এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে দাঁড়াচ্ছে, যা আসলে আগামী নির্বাচনের পুরো গতিপথটাই ঠিক করে দিতে পারে। আইএসএফের একলা চলার এই যে সাহসী কৌশল, এটা শেষ পর্যন্ত কতটা ফলপ্রসূ হবে তা তো সময়ই বলবে। তারা তাদের অবস্থানটা স্পষ্ট করে দিয়েছে, কিন্তু এর ফলে কি তাদের রাজনৈতিক উত্থান ঘটবে, নাকি বিরোধী ভোট ভাগ হয়ে অন্য কোনো সমীকরণ তৈরি হবে, সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে